156। আচ্ছা 15 নম্বর অঙ্কটা করবো। এটা হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক। কি বলেছে দেখ, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, কোথায় পড়ছি হ্যাঁ, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম অফ সি রবি রয় ফর দ্য অ্যাসপেন্ট ইয়ার 24-25, অ্যাজুমিং দ্যাট সি রয় ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। দেখেছিস আমি যখন থিওরি পড়াচ্ছিলাম কি বলেছিলাম, থিওরি পড়ানোর সময় কি বললাম, যে ইনসিডেন্স অফ ট্যাক্সের 3 ধরনের রেসিডেন্ট হয়। কি বলেছিলাম, একটা অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি আর নন রেসিডেন্ট। এখানে কি বলেছে প্রথমটা, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, মানে নন রেসিডেন্ট বলেছে। আর কি, নন রেসিডেন্ট। তোকে যে অ্যামাউন্টের ঘর করতে বলেছে, দুটো ঘর করতে বলেছে। তাহলে অঙ্কটা দাগ কাটবো আগে। অঙ্কটা ইজি অঙ্ক, কোনো রকমের কোনো অসুবিধা হবে না, দেখে নে। আমি না তোকে রুপিসের 3টে ঘর করছি, কারণ প্রথম অঙ্ক করাচ্ছি তো, তাহলে 3টে ঘর না করলে তোর বুঝতে অসুবিধা হবে। তোরা 3টে ঘর কর, 3টে ঘর, বুঝতে পারলি? 3টে ঘর, অ্যামাউন্টটা 3টে ঘর। কি লিখলাম, অ্যামাউন্টটা 3টে। অ্যামাউন্টটা 3টে ঘর করেছিস তো? আচ্ছা প্রথম ঘরে লিখবি কি বলতো, দেখ এখানে তো জায়গা নেই, আর এতে তো পরীক্ষায় অঙ্ক করেও দেখাতে হবে না, বাট আমি শর্ট ফর্মটা লিখলেই হবে। ঠিক আছে তো, প্রথমটাকে কি বলে, আর এর ফুল ফর্ম তো বুঝতেই পারছিস। আর মানে বল, কি বললাম, আর এর ফুল ফর্ম কি বল, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তারপর কি লিখবো, NOR মানে নট অর্ডিনারি রেসিডেন্ট। আর কি, OR না, NR নন রেসিডেন্ট। ঠিক আছে, এই 3টে ঘরই হবে। ঠিক আছে, ওখানে পার্টিকুলার্স। এবার দেখ শোন, আমি এখানে একটু তোদের বোঝার জন্য একটু হাইলাইট করে দিচ্ছি। ও তোকে করতে বলেছে কোন কোন ঘর জানিস? ও তোকে করতে বলেছে, বইতে যে কোশ্চেন বলছে এই দুটো ঘর করতে বলেছে। আমি এই ঘরটা এক্সট্রা করবো কেন, তাহলে বুঝতে 3টে পয়েন্ট শিখেই তাহলে বোঝাতে সুবিধা হবে। বোঝা গেল কি বললাম? এইবার কি করবো, দেখ কোশ্চেনটা পড়বো হ্যাঁ। তোদের কাজ কি হবে জানিস তো, আমি তোকে বলছি মন দিয়ে শোন। কাজ এখানে কি কি পয়েন্ট বলেছি, 1, 1, 2, 3। 1 নম্বর পয়েন্টটা দেখে দেখে টোকা। কি বললাম 1 নম্বর পয়েন্টটা দেখে দেখে টোকা। দেখ কি ছিল 1 নম্বর পয়েন্টটা, রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিস রেন্ডার্ড ইন লন্ডন বাট রিসিভড ইন ইন্ডিয়া। পুরো লাইনটা দেখে দেখে টোক, পার্টিকুলার্স এর মধ্যে দেখে দেখে পুরো লাইনটা ঢুকবে। কি বললাম, রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিস, রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিস, রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিসেস। ঠিক আছে তো, সার্ভিসেস রেন্ডার্ড ইন লন্ডন, রেন্ডার্ড ইন লন্ডন। ঠিক আছে, বাট রিসিভড ইন ইন্ডিয়া। কত টাকা দিয়েছে, 50,000। কি বলেছে, রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিস রেন্ডার্ড ইন লন্ডন। তার মানে এই যে ভদ্রলোকটার নাম কি ছিল, রবি রয়। ঠিক আছে, রবি রয় ও লন্ডনে কনসালটেন্সি সার্ভিস, ও একটা সার্ভিস দিয়েছে, কনসালটেন্সি সার্ভিস দিয়েছে লন্ডনে গিয়ে, এবং তার জন্য একটা রেমুনারেশন পেয়েছে। তাহলে কনসালটেন্সি সার্ভিসটা দিয়েছে কোথায়, বাইরে, মানে অ্যাগ্রো হয়েছে ভারতের বাইরে, কিন্তু আলটিমেট টাকাটা কোথায় পেয়েছে, ইন্ডিয়াতে পেয়েছে, মানে রিসিভড হয়েছে ভারতে। আমি কি শিখেছিলাম, রিসিভ যদি ভারতে হয় তখন তাকে কি বলে, ইন্ডিয়ান ইনকাম। আর ইন্ডিয়ান ইনকাম মানে সবাইকে ট্যাক্স দিতে হবে, সবাইকে ট্যাক্স দিতে হবে, মানে এখানে লিখবো 50,000 টাকা,
এখানে লিখবো 50,000 টাকা, এখানে লিখবো 50,000, এবারে তিনটে করে 50,000 টাকা। তুই বুঝতে পারলি আগের যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ইনসিডেন্স অফ ট্যাক্স এর মধ্যে কোনটা বেশি ইজি? এটা সবচেয়ে বেশি ইজি, এটা হেভি ইজি, ওটা তো অনেক কিছু ভাবতে হবে, এখানে কিছু ভাবার ব্যাপারই নেই। তবে এই অঙ্ক আমরা গ্র্যাজুয়েশনে পড়াই, আমি হয়তো বলি 3টে লাইন পড়লে এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাবে। কি? রিসিভ যদি ভারতে হয় ইন্ডিয়ান ইনকাম, রিসিভ বাই অ্যাকাউন্ট দুটোর মধ্যে একটা ভারতের থাকে ইন্ডিয়ান ইনকাম। আর দেখা গেল যদি দুটোই যদি ভারতের বাইরে হয় দেখতে হবে কন্ট্রোল কোন দেশ থেকে হচ্ছে। ব্যাস, কন্ট্রোল যদি ভারতে হয় তাহলে অর্ডিনারি আর নন অর্ডিনারিতে ট্যাক্সেবল, সে দুটো পয়েন্ট বলে অঙ্ক হয়ে গেল। আর কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই, এত সোজা অঙ্ক। নেক্সট কি বলেছে দেখ, ইনকাম ফ্রম বিজনেস ইন কানাডা অ্যান্ড রিসিভড ইন কানাডা, দ্য বিজনেস ইন কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। দেখে দেখে একটু, দেখে দেখে একটু। 2 নম্বর বলেছে ইনকাম ফ্রম বিজনেস ইন কানাডা, ইনকাম ফ্রম বিজনেস ইন কানাডা অ্যান্ড রিসিভড ইন কানাডা। কমা দিয়ে লিখবি দ্য বিজনেস, the business is however controlled, the business is however controlled from India। পরে দিয়ে কি বলতে চাইছি, মানে তুই যে ব্যবসা করছিস, ব্যবসাটা কোথায় করছিস? কানাডায় ব্যবসা করছিস। ব্যবসা কোথায় করছিস বললাম, বল কানাডায় ব্যবসা করছিস। তাহলে কানাডায় ব্যবসা করলে টাকা পয়সা রিসিভ হবে তো, রিসিভ কোথায় হয়েছে? কানাডায় হচ্ছে। তাহলে দুটোই ভারতের বাইরে, যেটা কি ধরনের ইনকাম? ফরেন ইনকাম। কিন্তু দেখতে হবে এই যে বিজনেসটা করছিস ভারতের বাইরে, কন্ট্রোল কোথা থেকে হচ্ছে? ভারত থেকে হচ্ছে। আমি এইমাত্র বলেছিলাম কন্ট্রোল যদি ভারত থেকে হয় তাহলে অর্ডিনারি এবং নট অর্ডিনারি ট্যাক্সেবল। কে কে ট্যাক্সেবল? অর্ডিনারি আর বারবার বলছি একটা কথায়। তাহলে কত টাকা ছিল? টাকাটা বল কত ছিল? 20,000 টাকা। প্রথম দুটো ঘরে 20,000 টাকা বসে গেল, লাস্টের ঘরে হবে না। বুঝতে পারলি? করে দিয়েছিলি তো? প্রথম দুটো ঘরে 20,000, তারপরে ঘরে 20,000। লাস্ট পয়েন্ট, লেখ দেখে দেখে লিখবি, ইন্টারেস্ট অন ডিপোজিট ইন আ লোকাল ব্যাংক ইন বাংলাদেশ অ্যান্ড রিসিভড ইন বাংলাদেশ। 3 নম্বর পয়েন্ট লেখ, ইন্টারেস্ট অন ডিপোজিট ইন আ লোকাল ব্যাংক, ইন্টারেস্ট অন ডিপোজিট ইন লোকাল ব্যাংক ইন বাংলাদেশ and received in Bangladesh। কি বলেছে? বাংলাদেশে তো আমাদের যেমন ব্যাংক আছে, বাংলাদেশে তো অনেকগুলো ব্যাংক আছে। বাংলাদেশের ব্যাংকে এই রবি রয় ছিল তো, হ্যাঁ, বাংলাদেশের একটা ব্যাংকে রবি রয় একটা টাকা ডিপোজিট করেছে। তা টাকা ডিপোজিট করলে কি পাওয়া যায়? ব্যাংকে টাকা ডিপোজিট তারপরে ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে টাকাটা কোথায় রেখেছে? বাংলাদেশ। এবং টাকা রাখার পরে তারপরে কি হয়েছে? ইন্টারেস্ট পেয়েছে। তার মানে 1 কোটি কোন দেশে, যে ইনকামটা তো হলো, ইন্টারেস্ট যে টাকাটা পেলো সেই ইনকামটা কোন দেশে? 1 কোটি হয়েছে বাংলাদেশে। রিসিভ কোথায় হয়েছে স্যার? বাংলাদেশে। দুটোই ভারতের বাইরে, ফরেন ইনকাম। তো আমি কি বলেছিলাম, আগেরটা তো বিজনেস ছিল, বিজনেসের ক্ষেত্রে কন্ট্রোল করার ব্যাপার থাকে। তাহলে যেহেতু দুটোই ভারতের বাইরে হয়েছে, এরকম কেসের ক্ষেত্রে ভালো করে শুধু, এরকম কেসের ক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্টকেই ট্যাক্স দিতে হবে, অর্ডিনারিকেই ট্যাক্স দিতে হবে। যেমন আমি এই, এটা তো ইন্টারেস্ট। আর একটা এক্সাম্পল যদি দেয়, বাড়ি ভাড়া, যেটাই বললাম বাড়ি ভাড়া। তো ধর, সাপোজ ধর লন্ডনে একটা বাড়ি আছে, বাড়ি তৈরি করেছিস লন্ডনে, অনেকেরই বাড়ি আছে ভারতে, লন্ডনে বাড়ি তৈরি করেছিস, তুমি থাকে তো ভারতে, ওখানে বাড়ি ভাড়া দিয়ে চলে এসেছে।
তো ওখানে বাড়ি ভাড়া দিয়েছে, ঠিক আছে, ওখানে বাড়ি ভাড়া দিয়েছে, তো ওখানে বাড়ি ভাড়া দিয়েছে, তো তাহলে ইনকামটা অ্যাপ্রুভ হলো কোন দেশ? লন্ডনে হয়েছে। তাহলে স্যার টাকাটা সাপোজ ধর ওখানেই তোর ব্যাংক অ্যাকাউন্টে ফেলে, ওখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিচ্ছে, তাহলে রিসিপ্ট ওখানে হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি, এখানে তো কন্ট্রোলের কোনো ব্যাপার নেই, কন্ট্রোল তো বিজনেসের ক্ষেত্রে হয়। তাহলে এরকম কেসের ক্ষেত্রে কি হবে, যেমন ইন্টারেস্ট বললাম, তারপর রেন্ট রিসিপ্ট বললাম, এরকম কেসের ক্ষেত্রে কি হবে? এরকম কেসের ক্ষেত্রে তোর দেখতে হবে যে এটা হচ্ছে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, আর বাকি কাউকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, কত অ্যামাউন্ট কত ছিল বল? 30,000 টাকা, অর্থাৎ প্রথম ঘরে টাকাটা বসে টাকা বল। তাহলে অ্যান্সার করে অঙ্ক শেষ। 50 কোটি 70 আর 30 1 লাখ টাকা, ওটা কত? 70,000 50। যেটা বেরোলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম। দেখ তোকে কিন্তু করতে পারেনি, তোকে কিন্তু প্রথম পার্ট করতে পারেনি, আমি কিন্তু করে দিলাম তবু, তাহলে তোদের বোঝা মানে বুঝতে বেশি ইজি হলো। ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম। আর একটা ছোট্ট একটা অঙ্ক করাবো ব্যাস, ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক, 16 নম্বর অঙ্কটা করাবো। ওই তো প্রথমটা বেরোলো কত? 1,70,50 হবে, এই যে তো যেটা বেরোলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম। লিখে দিলি জিটিআইটা টোটাল টোটাল করেছিলি? ঠিক আছে, আচ্ছা দেখ পরের অঙ্কটা করবো, দেখ ইজি অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, পরের অঙ্ক দাগ কাট। ওই তো স্কেলে স্কেলে দাগ কাট। লেখ প্রথম ঘরে, লেখ প্রথম ঘরে, লেখ R1, প্রথম ঘরটা লেখ R1, তারপর হচ্ছে NOR আর হচ্ছে NR, লিখে দিয়েছিস? দেখ ওই একই কথা তোকে যেটা বললাম, ওই 1 2 3 তিনটে পয়েন্ট বলেছে, তিনটে পয়েন্ট থেকে থেকে টোক, তারপর অঙ্ক করবি। প্রথমে বলেছে কি, প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন কেরালা এন্ড কন্ট্রোল ফ্রম কানাডা, দেখে দেখে টোক। বলছে প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন কেরালা, প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন কেরালা, কন্ট্রোল ফ্রম কানাডা বলেছে। তাহলে কি বলছে দেখা যাক, কেরালা কোন দেশের মধ্যে পড়ে বল? কেরালা তো ভারতের মধ্যেই পড়ে। তো বলছে প্রফিট আর্ন ফ্রম বিজনেস ইন কেরালা, ঠিক আছে, তো কন্ট্রোল ফ্রম কানাডা। তো মানে কেরালায় একটা বিজনেস করেছি, সেখান থেকে তার মানে কি ইনকামটা একরূপ কোন দেশে হয়েছে? ভারতে। ভারতে হলে সবাইকে ট্যাক্স দিতে হবে। টাকাটা কত ছিল? 40,000 টাকা। তো সব কটা ঘরে 40,000 টাকা বসে, ঠিক আছে। 2 নম্বর বলছে প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন ইউএসএ কন্ট্রোল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, লেখ দেখে দেখে লেখ। আগে যখন বড় আসতো এই অঙ্কগুলো 4 নম্বরে আসতো, ঠিক আছে, তো এই যে এখন যেভাবে করছে এইভাবেই করতো। তো তখন তোকে তো এখন এইভাবে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, এরকম দেবেই না। তো লেখ প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন ইউএসএ,
প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন ইউএসএ। কন্ট্রোল ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তাহলে বিজনেস মানে ইনকামটা অ্যাক্রু হচ্ছে ইউএসএ তে, ইনকামটা অ্যাক্রু হচ্ছে ইউএস তে, কিন্তু রিসিপ্টের কথা বলেছে? রিসিপ্ট তো কিছু বলেনি, তাই তো, রিসিপ্ট কিছু বলেনি, কিন্তু বলেছে তার মানে তুই বোঝ ব্যাপারটা, বিজনেস হচ্ছে ভারতের বাইরে। রিসিপ্টের কথা কিছু বলেনি, ধরেই নিচ্ছি রিসিপ্ট ভারতের বাইরে হয়েছে, কিছু বলেনি তো, তার রিসিপ্ট ভারতের বাইরে হচ্ছে ধরে নিচ্ছি। কেননা কেন ভারতের বাইরে হচ্ছে আমি ধরতে পারি, কেননা বিজনেস তো ভারতের বাইরে হয়েছে, তাহলে নিশ্চয়ই রিসিপ্ট ভারতের বাইরেই হয়েছে, বলে না দিলে এরকমই ধরে নিতে হবে। কিন্তু কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে কন্ট্রোল হলে প্রথম দুজন মানে এই দুজনকেই ট্যাক্স দিতে হবে, আরওআর আর এনওআর। কত টাকা ছিল বল? 15,000 টাকা। 15,000, 15। লাস্ট পরে 3 নম্বর পয়েন্ট বলছে প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন বাংলাদেশ, কন্ট্রোল ফ্রম করাচি। ঠিক আছে, 20,000 টাকা। তাহলে দেখে দেখে লিখো প্রফিট আর্ন ফ্রম আ বিজনেস ইন বাংলাদেশ, কন্ট্রোল ফ্রম করাচি। তার মানে বিজনেসটা হচ্ছে বাংলাদেশ, মানে অ্যাপ্রুভ হয়েছে ভারতের বাইরে, রিসিপ্টের কথা কিছু বলে, ধরে নিচ্ছি রিসিপ্ট ভারতের বাইরেই হয়েছে, কিন্তু কন্ট্রোল কোথায় হয়েছে? কন্ট্রোল ভারতের বাইরে হয়েছে, ভারতের বাইরে কন্ট্রোল শুধুমাত্র প্রথমেই ট্যাক্স হয়, অর্থাৎ অর্ডিনারি রেসিডেন্টকেই ট্যাক্স দিতে হবে। অর্ডিনারি রেসিডেন্ট ট্যাক্স দেবে কত টাকা বল? 20,000 টাকা, ব্যাস সেই সঙ্গে টোটাল কর 40, 15, 55 আর 20, 75,000 টাকা। 55,000, 40,000, যেটা বেরোলো তাকে বলে জিটিআই, মানে গ্রস টোটাল। ঠিক আছে। ঠিক আছে।